নমস্কার। আজ 9 সেপ্টেম্বর রাত্রি 10:30টার সময়তে এই এপিসোডটা রেকর্ড করছি। ব্যাপারটা হচ্ছে, সারাদিন ধরে দেখেছেন যে টিভিতে বা ইন্টারনেটে, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সর্বত্র নেপাল নিয়ে বিশাল বিশাল সমস্ত খবর হচ্ছে। তা হঠাৎ এই নেপাল জ্বলছে কেন? মানে কি ঘটনাটা কি হয়েছে? প্রথমে ছোট্ট করে একটা নাটশলে বলে নিই, আর না হলে নেপাল যে আজকে কেন এত অশান্ত হয়ে উঠেছে এই ব্যাপারটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। একটা টার্ম আছে জেন জেড। হোয়াট ইজ জেন জেড? জেন মানে হচ্ছে জেনারেশন, জেড মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সের সেই জেনারেশন যাদের বয়স মোটামুটিভাবে ধরে রাখুন 13 থেকে 28। এই 13 থেকে 28-এর তরুণ দল, তারা নেপালে প্রচণ্ড রকম বিক্ষোভে ফেটে পড়েছে। গভর্নমেন্টের এগেনস্টে নানা বিক্ষোভ দেখাচ্ছে এবং নিট রেজাল্ট হচ্ছে এই বিক্ষোভের ফলে 19 জন মানুষ মারা গেছেন, 400 জনের বেশি আহত হয়েছেন এবং প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করেছেন, কেপি শর্মা ওলি। আচ্ছা, এই যে প্রধানমন্ত্রীরা পর্যন্ত পদত্যাগ করছেন 2-1 দিনের এই আন্দোলনের ফলে, হঠাৎ ব্যাপারটা কি করে ঘটল? ব্যাপারটা যদি সেইভাবে দেখতে হয় তাহলে কিন্তু একটু গোড়ার দিকে যেতে হবে। সেটা হচ্ছে যে সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে মেইন যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে এক্স হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ, এই সমস্তগুলোকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে নেপাল সরকার বাই এ নোটিফিকেশন ডেটেড 4th সেপ্টেম্বর 2025। এর আগে তাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে তোমরা সরকারের সঙ্গে একটা রেজিস্ট্রেশন করে নাও এবং এর ফলে একটা গ্রিভ্যান্স অফিসার তোমাদেরকে নিয়োগ করতে হবে, যারা সরকার নির্ধারিত যে সমস্ত অভাব অভিযোগ বা সাধারণ মানুষেরও যদি সেই ধরনের কোনো অভিযোগ থাকে সেগুলো তারা নিরসন করবে। তা এই নোটিশটা তাদের দেওয়া হয়েছিল 28th of August এই বছর এবং তাকে বলা হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা করে ফেলতে হবে। কিন্তু এই ধরনের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এই বড় বড় যে সমস্ত সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মস তারা কিন্তু করেনি এবং তাদেরকে ব্লক করে দেওয়া হলো। এখন এই যে জেন জেডের কথা বলছিলাম, এই জেন জেড তো জন্ম থেকেই তো এই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এই সমস্তর সঙ্গে তারা পরিচিত এবং আজকে যে গোটা পৃথিবীটা যে একটা ছোট্ট মানে গ্রামে পরিণত হয়েছে তার কারণটাই হচ্ছে কিন্তু এই সোশ্যাল বা এই কমিউনিকেশন মিডিয়া। আজকে যদি তাদেরকে যদি এই ধরনের যোগাযোগ থেকে যদি তাদেরকে সরিয়ে রাখা হয় তাহলে কিভাবে চলবে? নেপালে মোটামুটিভাবে 20 লাখ মানুষ আছেন যারা বিদেশে যান রুজির জন্যে এবং সেখান থেকে যে টাকা পাঠান সেটা দিয়ে নেপালের ইকোনমির প্রায় 1/3 সেখান থেকেই আসে। তাহলে বুঝতে হচ্ছে যে রেমিটেন্স ফ্রম অ্যাব্রড এটাই হচ্ছে নেপাল ইকোনমির একটা বিশাল একটা অঙ্গ
এবং সেইখানে কিন্তু গভর্নমেন্ট বাদ সেধেছে যে বিদেশে যারা আছে তারা তো যোগাযোগ করতেই পারবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে সরকারের বিরুদ্ধেও তো নানা রকম ক্ষোভ বিক্ষোভ আছে, এবং তাদের জন্য তাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনগুলো কিন্তু গড়ে ওঠে সাধারণত এই সমাজ মাধ্যমের যোগাযোগের মাধ্যমে। এবং সরকার বলছে যে নানা রকম মিথ্যে প্রচার, হেট স্পিচ বা এই ধরনের ব্যাপার ট্যাপারগুলোকে বন্ধ করার জন্যই কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে বন্ধ করা হয়েছে। কিন্তু কথা এক, কারণ আরেক। এইবারে আসুন একটু ভেঙে বলা যাক যে কি ব্যাপারটা হয়েছে। সেই যে নোটিফিকেশন, তাতে বলা হয়েছে অল প্ল্যাটফর্মস দ্যাট হ্যাড নট রেজিস্টার্ড উইথ দ্য মিনিস্ট্রি বাই দি ডেডলাইন সেট অন আগস্ট 28 ওয়ার টু বি ডিঅ্যাক্টিভেটেড উইদিন নেপাল। অর্থাৎ কিনা যারা নেপালে গভর্নমেন্টের কথা অনুযায়ী যারা এখনো পর্যন্ত 4 তারিখের নোটিফিকেশন, যে এখনো পর্যন্ত যারা এই নোটিফিকেশন অনুযায়ী রেজিস্ট্রেশন করেননি তাদেরকে কিন্তু ব্লক করা হবে নেপালের ভূখণ্ডে। রিকোয়ারমেন্টস ইনক্লুডেড হ্যাভিং এ লিয়াজো অফিসার ইন নেপাল। নেপাল গভর্নমেন্টের সঙ্গে এক লিয়াজো করার জন্য, অর্থাৎ যোগাযোগ রাখার জন্য তাদেরকে অফিসার নিয়োগ করতে হবে, এবং এই অফিসারের কাজ হচ্ছে সরকারি নিয়মকানুন ঠিক মতো মেনে চলা হচ্ছে কিনা বা সে ব্যাপারে যদি কোনো অভাব অভিযোগ থাকে তাহলে সেটাকে ঠিক মতো পরিচালিত করা। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানেও কিন্তু একটু পলিটিক্স রয়ে গেছে, এবং সেটা নেপাল সরকারের পলিটিক্সে। যে কেপি শর্মা ওলি হচ্ছে চীনের দ্বারা ইনস্টলড একজন প্রাইম মিনিস্টার। এই চীনের দ্বারা ইনস্টলড প্রাইম মিনিস্টার তারা ব্যক্তিগত স্বার্থ ছাড়া বাকিটুকু চীনের স্বার্থ দেখেন আর নিজের স্বার্থ দেখেন। অতএব অনেকে সন্দেহ করেন যে এই যে সোশ্যাল মিডিয়া যে ব্যান করার পিছনে চীনের কোনো ভূমিকা আছে কিনা। তার আগে দেখে নিই যে কোনগুলো এই ব্যানের ফলে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। দেখা যাচ্ছে যে যারা ব্যান্ড হয়েছে তারা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল মানে যেটা আগে টুইটার ছিল, ইউটিউব, লিঙ্কডইন, রেডিট, সিগন্যাল, স্ন্যাপচ্যাট এবং এরকম সবশুদ্ধ 26টা প্ল্যাটফর্ম। আর কারা রেজিস্ট্রেশন নিয়েছে বা সরকারি কথা অনুযায়ী চলছে তারা হচ্ছে টিকটক, ভাইবার, উইটক, নিম্বাজ, পোপো লাইভ। এরা সরকারের কথা মতো রেজিস্ট্রেশন নিয়েছে এবং চলছে। তো এদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু এই যে যারা নিয়েছে রেজিস্ট্রেশন তাদের বেশিরভাগই কিন্তু নিয়ন্ত্রিত হয় চীন থেকে। অর্থাৎ কিনা companies oriented from China, they are much better compliant than the Western world platforms. তা এখন ব্যাপারটা হচ্ছে কি যে সরকারের যে বক্তব্য সেটা হচ্ছে টু কমব্যাট মিসইনফরমেশন, ফেক আইডেন্টিটিস, সাইবার ক্রাইম, হেট স্পিচ, থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। অর্থাৎ কিনা জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক, ঘৃণা ভাষণ, সাইবার ক্রাইম, এই সমস্ত বা ভুল তথ্য পরিবেশন, এইগুলো ঠেকানোর জন্য কিন্তু সরকার এই রেজিস্ট্রেশনের জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। এই যে নোটিফিকেশনে কি বলেছে, আনরেজিস্টার্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর হিয়ার বাই অর্ডার টু রেজিস্টার উইথ দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি within a stipulated period, including establishing a liaison office and appointing a grievance handler. Failure to do so will result in the platforms being blocked within Nepal territory. অর্থাৎ যে আগে যেটা বলছিলাম যে তোমরা যদি আমাদের কথা অনুযায়ী না চলো তাহলে তোমাদেরকে ব্লক করে দেওয়া হবে। তো তারপরে তো এই যে ভয়ানক যে ইরাপশন অফ ভায়োলেন্স এবং প্রটেস্ট সেটা তো দেখতেই পেলেন, এবং এখন পর্যন্ত যে ব্যাপারটা হয়েছে তাতে এই যে এক্সট্রিম ভায়োলেন্স হয়েছে এবং এর ফলে আন্দোলনের ফলে কিন্তু প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এবং নতুন সরকার সম্ভবত গঠিত হবে, এবং তার আগে এই যে সরকারি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা উইথড্র করে নেওয়া হয়েছে।
এবারে দেখা যাক যে কেন এই যে ফেসবুকে বা এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে তারা কেন নেয়নি। আগে দেখুন যারা নিয়েছে তাদের কি পরিচয়। টিকটক এরা সোজাসুজি চীনের এবং এরা রেজিস্ট্রেশন নিয়েছে। ভাইবার এরা জাপানের, কিন্তু নেপালে এদের যথেষ্ট প্রেজেন্স আছে, তারাও নিয়েছে। উইটক 100% চাইনিজ, এরা রেজিস্ট্রেশন নিয়েছে। নিম্বাস এরা যদিও একটু ওয়েস্টার্ন ঘেঁষা, কিন্তু যাই হোক ছোটোখাটো কোম্পানি, এরাও নিয়েছে। পোপোলাইভ 100% চাইনিজ। কিন্তু কেন এই যে ওয়েস্টার্ন যে কোম্পানিগুলো আছে তারা কেন নিল না, এটা তো একটা প্রশ্ন উঠবে। যে তারা যে ব্যান করার যে ব্যাপারটা সেটা কিন্তু মেনে নিল, কিন্তু কেন তারা নিজেরা এটা করলো না। প্রথম কথা হচ্ছে, বলছে যে সমস্যা হচ্ছে যে নেট, যে ইন্টারনেটের যে ইন্টারনেটের ইউজার নেপাল এমন কিছু নয় যে যার ফলে এই মানে প্ল্যাটফর্মগুলোর তাদের সেখানে বিশাল ব্যবসা হয়, বা একজন এই কোনো অফিস খুলে যে ব্যয়বহুল যে আইন কানুন মেনে চলা সেটা তাদের পক্ষে সম্ভব নয়। এটা যদি হতো ভারত বা ইউএসএ তাহলে না একটা ব্যাপার বোঝা যেত, কিন্তু সেটা তো হয়নি। আর তারপরে 2 নম্বর জিনিস হচ্ছে কি, যে আজকে যদি নেপালের কথা মতো এই সংস্থাগুলো যদি রেজিস্ট্রেশন নিয়ে নেয়, তো পৃথিবীতে নেপালের মতো আরও অনেক দেশ আছে, তারা তো বলবে যে তোমাদেরকেও এখানে কিন্তু নিতে হবে রেজিস্ট্রেশন। তাহলে তো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা তো ব্যাপার হয়ে যাবে, যেখানে এই প্রতিষ্ঠানগুলো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এমন জায়গাতে চলে যাবে যে সেখানে বিজনেস করাটাই মুশকিল। তা সেই জন্য তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করছিল। হতে পারে যদি এমন যে প্রতিবাদ যদি শুরু হয় যে সরকার শেষ পর্যন্ত এই নোটিফিকেশনটাকে উইথড্র করে নেবে, এবং তার ফলে এই ধরনের যাদের মানে যখন একটা স্নায়ুযুদ্ধ চলছিল, কিন্তু সেই স্নায়ুযুদ্ধ ঠিক মতোভাবে শেষ হওয়ার আগেই কিন্তু যে প্রতিষ্ঠান বিরোধিতা যে জায়গাতে পৌঁছে গেল, তাতে এই কোম্পানিগুলো বিনা রেজিস্ট্রেশনে কিন্তু এখন কাজ করতে পারবে, কারণ সেই নোটিফিকেশনটা গেছে উইথড্র হয়ে। এইবারে প্রশ্ন উঠবে যে সত্যি এই নোটিফিকেশনটা কেন এলো এবং কারা করালো এবং কেন হলো। The real reason behind the ban were less about misinformation and more about, মানে সরকার যদিও বলছে যে এটা মিসইনফরমেশন বন্ধ করার জন্য করা হচ্ছে, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে কি, জনরোষ সৃষ্টি হয়েছে যে এই করাপশনের। নেপোকিড মুভমেন্ট বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ কিনা নেপালের যে রাজরা বা প্রধানমন্ত্রী বা বড় বড় মন্ত্রী আমলা, এদের যে ছেলে মেয়েদের যে লাইফস্টাইল এবং এরা যে পরিমাণ সম্পদ নিজেদের নামে করে রেখেছে, আর বাকি নেপালিরা মানে যাকে বলে দারিদ্র্যের সঙ্গে যুঝছে, তাতে এরা দেখা যাচ্ছে যে নেপালের যে টোটাল ধন সম্পত্তি মাত্র সামান্য কয়েকজন লোকের হাতে সীমাবদ্ধ, বাকিরা কেউ কিছুই পাচ্ছে না। তার ফলে তো নেপাল সরকারের বিরুদ্ধে তাদের তো একটা ক্ষোভ বিক্ষোভ রয়েই গেছে, এবং তার সঙ্গে রয়েছে যে চীনের প্রতি আনুগত্য, যেটা থেকে দেখা যাচ্ছে যে এই যে আন্দোলন, এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য চীনেরও কিন্তু একটা স্বার্থ রয়ে গেছে। কারণ চীন BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে কিন্তু এখানে প্রচুর ইনভেস্টমেন্ট করে রেখেছে। অতএব যদি ওলি সরকার কোনো কারণে দুর্বল হয়, সেটা চীনের পক্ষে ক্ষতিকারক, কিন্তু সেই ওলি সরকারকে কিন্তু যেতে হলো। তো এই জন্যে যে ব্যাপারটা হচ্ছে কি, যে 13 থেকে 18 এরা হচ্ছে অনেক ইনফর্মড জেনারেশন। এরা কিন্তু বোঝে যে কেন কোথায় কি হচ্ছে, ফলে এদের প্রতিবাদটা কিন্তু অনেক বেশি সংগঠিত এবং অনেক বেশি সুগঠিত, এবং এতে হচ্ছে যে এর এগেনস্টে যদি কাউকে কোনো কাজ করতে হয়, তাহলে কিন্তু দ্যাট উইল বি ব্ল্যাটান্ট ভায়োলেশন অফ সিভিলাইজড নর্মস, তার এগেনস্টে গিয়েই কিন্তু এই কাজগুলো করতে হবে।
যেটা নেপাল সরকার এখন দেখলো যে পারা যাচ্ছে না। তো এই প্রথমে টোকা মেরে দেখলো যে জিনিসটা কোথায় দাঁড়ায়, কিন্তু মানুষ এখন যে জায়গাতে সংগঠিত হয়ে গেছে তার ফলে এরা বুঝলো যে এইভাবে কিন্তু আর চালানো যাবে না। জেন জেড যে প্রটেস্ট, সেই প্রটেস্টটা বেসিক্যালি ইউথ লেড অ্যান্টি করাপশন অ্যান্ড প্রো ডেমোক্রেসি আপরাইজিং, অর্থাৎ কিনা দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে হচ্ছে এই আন্দোলন। এবং এই আন্দোলনের ওপর রাশ টানার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যান করা, যদিও মুখে বলা হচ্ছে মিস ইনফরমেশন বন্ধ করা, এটা কিন্তু প্রতিবাদ যারা করছেন তারা তো বোঝেনি, এবং সরকার পক্ষও বুঝতে পেরেছেন যে তাদের প্ল্যান কিন্তু ধরা পড়ে গেছে। শেষ পর্যন্ত কি হলো, আজ এই 9 সেপ্টেম্বর Nepali government officially lifted the ban on social media platforms like Facebook, WhatsApp, Instagram, YouTube। অর্থাৎ কিনা সমস্ত রকম যে পশ্চিমী যে সোশ্যাল মিডিয়া আছে বা যোগাযোগ মাধ্যম আছে তাদের উপরে যে ব্যান করেছিল সে ব্যানটা তারা তুলতে বাধ্য হয়েছে। একটা ইনডেফিনাইট কারফিউ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি সবাইকে শান্ত হতে বলেছেন এবং তিনি নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং প্রাইম মিনিস্টার কেপিএস ওলি অ্যানাউন্স করেছেন যে যারা যারা মারা গেছে তাদের জন্য কম্পেনসেশন দেওয়া হবে, ফ্রি ট্রিটমেন্ট ফর দি ইনজিওর্ড অ্যান্ড ফরমেশন অফ ইনভেস্টিগেশন প্যানেল উইথ ফান্ডিংস উইদিন ডিউ ডেট। আচ্ছা, নিজের বিরুদ্ধে নিজের যে দুর্নীতি তার কোনো রকম তদন্ত করা যায়? তা নেপালে এখন এই ধরনের আচরণই চলছে। তো এই যে একটা যে আন্দোলন গঠিত হলো, এই আন্দোলনের মূল কথা কি? মূল কথা হচ্ছে উই রিজেক্ট করাপশন অ্যান্ড নেপোটিজম। নেপোটিজম অর্থাৎ কিনা নিজের লোকেদের পক্ষপাতিত্ব বা নিজেদের লোকের স্বার্থ দেখা, এবং করাপশন দুর্নীতি। নেপো কিডস স্বজন পোষণ, অর্থাৎ কিনা এই যে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তাদের যে ছেলেমেয়েরা তারা নিজেরাও যেভাবে ফুলে ফেঁপে উঠছে, অর্থাৎ মনে হচ্ছে যেন দেশটা একটা ফ্যামিলি রুল চলছে, কয়েকটা ফ্যামিলি রুল চলছে, এদের এগেনস্টেই হচ্ছে আন্দোলন। এবং এরা আরও এই যে আন্দোলনটা এটা আরও বোঝাচ্ছে পলিটিক্স মাস্ট বি অ্যাবাউট মেরিট অ্যান্ড ফেয়ারনেস। মেরিটও থাকতে হবে, সততাও থাকতে হবে। কোনো ফ্যামিলি বা তার ডাইনাস্টি অর্থাৎ কিনা পরিবারতন্ত্র এখানে অচল। সিগন্যালস টু লিডার, এই যে জেডের যে আন্দোলন সেটা বলল ওল্ড গার্ডস ক্যানট রিসাইকেল পাওয়ার এন্ডলেসলি। এই যে যারা পুরনো কালের যে সমস্ত লোকজন যারা এখন শাসন ক্ষমতা রয়েছেন তারা যে শাসন ক্ষমতা তাদের নিজেদের লোকজনের হাতে দিয়ে তারপর তারা বিদায় নেবে, এ সমস্ত কিন্তু চলবে না। 2 নম্বর হচ্ছে যে ডিজিটাল রাইটস। আজকে সমাজ মাধ্যমে আমি যা লেখালেখি করছি সেটা কিন্তু আমার ডেমোক্রেটিক রাইটসের মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়া ব্যান মানে একটা মানুষের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কিন্তু সেটাতে হস্তক্ষেপ করা। জেন জেড সেটা মেনে নিচ্ছে না। এবং আরেকটা কথা হচ্ছে যে সব জায়গাতে বলা হয় অরাজনৈতিক, এই অরাজনৈতিক কথাটার প্রতি কিন্তু এই জেন জেডের যে আন্দোলন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমরা অ্যাপ্যাথেটিকও নই আবার অ্যাপলিটিক্যাল নই, উই আর পলিটিক্যালি অ্যাওয়েক। আমরা কিন্তু রাজনৈতিকভাবে রীতিমতোভাবে আমরা মানে মানে জাগ্রত। তারা দাবি করছে যে হয় দায়িত্ব নিন না হলে পদত্যাগ করুন। এর ফলেই কিন্তু কেপিএস শর্মা ওলিকে পদত্যাগ করতে হলো।
তারপরে বলছে যে নেপালের লোক নেপালের বাইরে থেকে যে টাকা পাঠাচ্ছে সেটা দিয়ে আমাদের দেশ চলছে, এটা চলতে পারে না। উই ওয়ান্ট এ ফিউচার ইন নেপাল, নট অ্যাব্রড। আমাদের ভবিষ্যৎটা নেপালেই গড়ে উঠুক, নেপালের বাইরে নয়। আরেকটা যেটা সব থেকে বড় কথা, তারা বলছে উই আর গ্লোবাল। আমরা কিন্তু গোটা বিশ্বের সঙ্গে একসঙ্গে আছি, কিন্তু আমাদের যে রুট অর্থাৎ গোড়া, ওটা কিন্তু নেপালেই। কাজেই এটা বিদেশিদের দ্বারা ইনস্টিগেটেড কোনো আন্দোলন নয়। এবং আরও সব থেকে বড় কথা হচ্ছে ডেমোক্রেসি মাস্ট ডেলিভার। অর্থাৎ কিনা গণতন্ত্রকে কিন্তু ডেলিভারি দিতে হবে। অর্থাৎ কিনা ঠুঁটো কোনো গণতন্ত্র চলবে না। যে গণতন্ত্র কাজ করে সেই গণতন্ত্রই এই জেন জেডের যে আন্দোলন সেটা চায়। অতএব কেউ যদি শুধু বলেন যে কেউ ফেসবুক বা ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে তারা অংশগ্রহণ করতে পারছে না বলে নেপালে আন্দোলন হচ্ছে, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। সরকারের পক্ষ থেকে সেরকম একটা চেষ্টা করা হয়েছিল এই আন্দোলনের চেহারাটা রূপ বর্ণনা করতে গিয়ে, কিন্তু সরকার সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে। গোটা পৃথিবীর কাছে এখন একটা পরিষ্কার যে ওটা একটা দমনমূলক একটা নীতি ছিল, যাতে সরকার বিরোধী কোনো আন্দোলন সংগঠিত হতে না পারে। আর আমাদের ক্ষেত্রে একটা ক্ষুদ্র স্বার্থের কথা বলছি, যদিও এটা ক্ষুদ্র নয়। সেটা হচ্ছে যে চীন এখন মোটামুটি বুঝতে পেরেছে যে তার হাত থেকে নেপাল বেরিয়ে যাবার মুখে। একটা দেশে যেখানে গণতন্ত্রের জন্য এত লড়াই, সে দেশ কখনো চীনের প্রিয় হতে পারে না। অতি অবশ্যই এটা ভারতের পক্ষেও সুসংবাদ। বিশ্লেষণটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন। মতামত বিনিময় করতে তো ভালোই লাগে, এবং চাইব যে সাবস্ক্রিপশন, শেয়ার, কমেন্ট এগুলো চলুক। নমস্কার।